কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে কথা জানিয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে ট্রাইব্যুনালের চত্বরে পলকের এই স্বীকারোক্তির কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার অভিযোগ, সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তায় গাফিলতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় নিতে হবে। এর আগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল হাসান সহ 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের অগ্রগতি তদন্ত প্রতিবেদন 20 ফেব্রুয়ারি দাখিল করতে হবে। পাশাপাশি সাবেক আইজিপি সহ 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল। এ সময় ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গুলশান ভাটারার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে এমন সাবেক ও বর্তমান 20 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আসছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক ডিজি মোখলেসুর রহমান ও সাবেক আইজিপি বেনজির আহমেদ, আবদুল্লাহ আল মামুনের নাম রয়েছে। একই সঙ্গে ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে বলা হয়েছে। এই বিষয়ে ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর এবং এসবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত রোববার সুরক্ষা সেবা বিভাগের উপসচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে এ নিয়ে চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া চিঠি সূত্র ধরে এই নির্দেশনা জারি করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও 20 কর্মকর্তার বিরুদ্ধে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে ওই ব্যক্তিরা যেন দেশত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করতেই তাদের পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেও দাবি করেন তিনি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেয়ায় বিএনপি হতাশ বলেও জানান তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটি যৌক্তিক মনে করে না। নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন নির্বাচনের রোডম্যাপ দিতে কোনো বাধা দেখছে না বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। সবাইও নতুন করে 80,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতার পর তারা বাংলাদেশে প্রবেশ করে। মিশরের কায়রোতে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে নানা বিষয়ে ঢাকাকে কুয়ালালামপুর সহায়তা দেবে বলে জানান ডক্টর কাদির। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় এই বৈঠকে। এ সময় 2026 সালের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস। অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। আগামী 21 ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না হলে 22 ডিসেম্বর থেকে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি।
এতে বলা হয় 2022 সাল থেকেই বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চিকিৎসকরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে ভাতা বৃদ্ধির দাবি তুলে ধরা হয়। তবে অর্থ মন্ত্রণালয়ে ভাতা বৃদ্ধির নথি পাঠানো হলেও তা আটকে আছে। এর প্রতিবাদে 14 ডিসেম্বর মশাল মিছিল করে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। তবে তাতেও কাজ না হওয়ায় এবার 22 ডিসেম্বর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হলো। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ছুরিকাঘাতে 2 কিশোর হত্যায় 18 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা বাদী হয়ে মামলাটি করেন। নাচল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 7 থেকে 8 জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে মল্লিকপুরের আজিজুল হক ও মোহাম্মদ তাসিম নামে 2 জনকে। তাদের মঙ্গলবার রাতেই জড়িত সন্দেহে আটক করা হয়েছিল। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে নাচলের মল্লিকপুরে দুপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হন মাসুদ রানা ও রায়হান আলী। আহত হন 4 জন। অভিযোগ দায়ের শেষে ব্রিফিং করছেন বিডিআর বিদ্রোহের পরিবারের সদস্যরা। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ দাখিল করেছি। অভিযোগে আমরা 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট, দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। এই সব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল, এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে। জি, উল্লেখযোগ্যদের মধ্যে আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এখন নেই, তৎকালীন আইনমন্ত্রী সহ বিভিন্ন বাহিনীর যারা তৎকালীন প্রধান ছিলেন তারা, এবং আরও কিছু আসামি আছে যারা ওই হত্যাকাণ্ডকে এড়াতে পারতেন কিন্তু না এড়িয়ে তারা এক্সেলারেট করেছে। ওই আসামিদেরকে আমরা এখানে ইনক্লুড করেছি। শহীদ পরিবারের অভিযোগটা আরেকটু বলেন। জি, সেনা কর্মকর্তা যারা আছেন, তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন, দায়িত্বরত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তারা এখানে হচ্ছে আসামি করা হয়েছে। তৎকালীন সেনাপ্রধান হিসেবে তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না এবং হচ্ছে যে উনি এখানে আসামি। শহীদ পরিবারে কে আছেন? জি, শহীদ পরিবার এখানে শহীদ পরিবারে কে আছেন? জি, শহীদ পরিবারের কে আছেন আগে একটু বলেন না। শহীদ পরিবারে কেউ নেই? জি, শহীদ পরিবারদের মধ্যে এখানে আছেন, ওনাদেরকে একটু বলেন। শহীদ পরিবারের জেনারেল শাকিল সাহেবের ছেলে সহ কর্নেল এলাহির ছেলে। জি, আমি এস.এম. তাসমিরুল ইসলাম অ্যাডভোকেট। আমি ওনাদেরকে এই অভিযোগটি দাখিলে সহায়তা করেছি সার্বিকভাবে। শহীদ পরিবারে কি আছেন একজন একটু বলেন। আপনি উপরে চলে আসেন ভাইয়া। আপনি একটু উপরে চলে আসেন। এস.এম. তাসমিরুল ইসলাম। জি ভাইয়া, আপনি জি শহীদ পরিবারের আসেন না প্লিজ। বলছেন আপনারা কি অভিযোগ করেছেন, কি হয়েছিল আপনাদের বিষয়টা একটু আপনারা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াইফ অফ কর্নেল মুজিবুল হক, আমার নাম নেরিন ফিরদৌসী। আমার অভিযোগটা প্রথমত হচ্ছে যে এই হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না, ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এইরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নেট দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। সুতরাং এটাকে
পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। এবং এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে, ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে। আর ওই সময় যে মিডিয়া, যে আরেকটা বড় একটা বিষয়, যে মিডিয়ায় মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন, তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না। এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে। এবং আমি আমার সরকারের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই, কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজবেন্ডকে আমি আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন, যেমন শাকিল বলেন, বাড়ি ভাই বলেন, ওনারা এত একনিষ্ঠ একজন অফিসার ছিলেন, আমার স্বামী ছিলেন, আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা মেরেছেন, তাহলে দুর্নীতি করেছেন, তো দুর্নীতির তো থাকবে, নথিপত্র তো থাকবে নিশ্চয়ই, তাই না? তাহলে আপনারা বের করেন সেটা। ইনভেস্টিগেটরদেরকে আমি আবারও ইনভেস্টিগেশন, এটা যেন রি-ইনভেস্টিগেশন হয়, যেটা সত্যটা বের হয়ে আসবে সবার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জানতে পারবে জনসাধারণ, শুধু আমরা না, জনসাধারণ জানা দরকার। কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা। ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের শেষে ব্রিফিং করছিলেন বিডিআর বিদ্রোহের শহীদ পরিবারের সদস্যরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি খবরের অন্যান্য প্রসঙ্গে। 48তম বিসিএস থেকে প্রতি বছর একটি বিসিএস শেষ করার পরিকল্পনা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশন বলছে, বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করা, 3 স্তরে মৌখিক পরীক্ষা চালু করা সহ নানা উদ্যোগ নিচ্ছে কমিশন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে দীর্ঘসূত্রতা সহ নানা অভিযোগ ছিল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর কমিশনেও আসে পরিবর্তন। বিসিএস-এর দীর্ঘসূত্রতা কমানো, নতুন চাকরির বিজ্ঞাপন দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার আহ্বান করে আসছে চাকরি প্রার্থীরা। বিসিএস যে দীর্ঘসূত্রিতা আছে সেটা বন্ধ হোক, পরীক্ষার যে নম্বরপত্র এইটা যাতে প্রকাশ পায় এবং সবাই যাতে বুঝতে পারে যে কিভাবে এটা পাশ করলো, কত নম্বরে পাশ করলো, এইগুলো যাতে সংস্কার হয়। এই অবস্থায় প্রতিটি বিসিএস-এর জন্য আলাদা রোডম্যাপ করা হচ্ছে বলে জানিয়েছে পিএসসি। আমাদের যার যতটুকু মেধা আছে সেই মেধাটুকুকে পূর্ণভাবে কাজে লাগিয়ে কেমন করে পাবলিক সার্ভিস কমিশনের এই দীর্ঘসূত্রিতা, এবং আমরা বলবো যে আমাদের যত স্টেক হোল্ডার গ্রুপ আছে পাবলিক সার্ভিস কমিশনের সাথে, আমাদের কিছু পরিকল্পনা আমরা অলরেডি নিয়েছি। আগামী বছর থেকে প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য আলাদা ইউনিক আইডি চালু হবে। এই আইডি দিয়ে প্রার্থী একাধিকবার বিসিএস-এ অংশগ্রহণের সুযোগ পাবে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। যে সিলেবাসটা এখন আছে, আমরা এই সিলেবাস নিয়ে মোটেও কিন্তু সন্তুষ্ট না। আমরা মনে করি যে এর মধ্যে পরিবর্তনটা আনতে হবে এবং পরিবর্তনটা আনতে হবে অতি দ্রুত। তো আমি মনে করি যে 48 বিসিএস-এর থেকে আমরা এই পরিবর্তন আনব। এরই মধ্যে 46তম প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এছাড়া 45তম বিসিএস-এর লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। আর 44তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে 22 ডিসেম্বর থেকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগরে লঘুচাপের প্রভাবে পৌষের শীতের মধ্যেই এসেছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলেও শুক্রবার থেকে বাড়বে মাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই সময় তাপমাত্রা কমে আসতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কয়েকটি জেলায় টানা শৈত্যপ্রবাহের পর দুদিন ধরে বাড়ছে তাপমাত্রা। থার্মোমিটারের পারদ 10 ডিগ্রির উপরে। তবে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এর কারণ সাগরে লঘুচাপের প্রভাব। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টি ঝরিয়েই শেষ হবে। ফলে দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি। তবে শুক্রবার থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হবে তুলনামূলক বেশি। দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি থাকবে। বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল
ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সোমবার থেকে কমে আসবে বৃষ্টির প্রবণতা, সেই সঙ্গে বাড়বে শীতের তীব্রতা, দেখা মিলবে ঘন কুয়াশার, তাপমাত্রা কমতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু শীতের প্রকোপটা বৃদ্ধি পায়, যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যায়, বাতাসে যে জলীয়বাষ্প থাকে সেই জলীয়বাষ্পগুলো আর ওইভাবে যদি বৃষ্টিপাত হিসেবে পড়ে যান সেজন্য বাতাস শুষ্কতা বেড়ে যায়, বিদায় কিন্তু শীতের প্রকোপটা বেড়ে যায়। ডিসেম্বরের শেষে আবারও শৈত্যপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের যানবাহনের ফিটনেস নিশ্চিতে বিআরটিএ-কে 1 মাসের সময়সীমা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর মধ্যে কাজের উন্নতি না করতে পারলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে বিদ্যুৎ ভবনে এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন 256টি রুট থেকে কমিয়ে 42টি রুটে গ্রিন ক্লাস্টার নামে পরিবহন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে 9টি রুটে 25শে ফেব্রুয়ারি থেকে যানবাহন চলাচল শুরু হবে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ কমাতে একটি টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়েছে। গঠিত টাস্কফোর্স মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করবে। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বাসায় এয়ার পিউরিফাই ব্যবহার করারও পরামর্শ দেন তিনি। তারা যদি ধরেন 1 মাসের মধ্যে ব্যবস্থা না করতে পারে, কিন্তু যদি বলতে পারে যে আমাদের এই পরিকল্পনা এবং এই তারিখের মধ্যে আমরা এটা করব, না হলে কিন্তু হেডস উইল রোল, ওখানে কিন্তু ব্যাপক আপনারা পরিবর্তন দেখবেন। কিন্তু আমরা মানুষকে একটা সরকারি প্রতিষ্ঠান জিম্মি করে রাখবে, এটা তো আমরা হতে দিতে পারি না। আমরা জনদুর্ভোগে ধুলায় যে দূষণটা হচ্ছে, গাড়ির কালো ধোঁয়া থেকে যে দূষণটা হচ্ছে, ইটভাটা থেকে যে দূষণটা হচ্ছে, স্টিল মিল থেকে যে দূষণটা হচ্ছে, সেগুলো কমিয়ে জনদুর্ভোগ কিছু কমানোর চেষ্টা করতে পারি। সেটার জন্য যে টাস্কফোর্স হয়েছে তাদেরকে কয়েকটা দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র সেবার নামে কোটি টাকা ঘুষ লেনদেনের তথ্যে নির্বাচন কমিশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, নির্বাচন কমিশনে দুর্নীতি দমন কমিশন কখন থেকে অভিযান পরিচালনা করছে, আর ঠিক কিসের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে? আজ বেলা 12:30টার পরে গিয়ে 1টা বা তার পরবর্তী সময়ে গিয়ে এই অভিযান পরিচালনা শুরু করা হয়। দুদকের একটি টিম এসে ইসিতে যে নির্বাচন কমিশনে বিভিন্ন তাদের কাছে অভিযোগ রয়েছে, যেমন জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধনের ক্ষেত্রে যে হয়রানি, এই হয়রানি সহ বিভিন্ন সেবা এবং গ্রাহক হয়রানি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ তাদের কাছে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে এবং পরিচালনা করেছে। আমরা এখন পর্যন্ত জেনেছি যে 2জন কে আটক করেছে, যারা এখানে দালাল চক্রের সদস্য ছিলেন, যারা বিভিন্ন ইস্যুতে তারা এই মধ্যস্থতা করার প্রলোভন দেখিয়ে বা কাজ সহজে তুলে করে দেবেন এরকম প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে তারা ঘুষ নিতেন। এই অভিযোগ দেখিয়ে 2জনকে এখানে এখন পর্যন্ত আটক করা হয়েছে বলে আমরা জেনেছি। তবে এই অভিযান বিষয়ে কথা বলছিলেন যে দুদকের উপ সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ, তিনি নিবন্ধনের যিনি এখানে পরিচালক আছেন এনআইডি অনুলিপি বিভাগের, সেই পরিচালকের সাথে এখন পর্যন্ত তিনি কথা বলছিলেন যে আসলে সমস্যাটি কোথায় বা তাদের অভিযোগের জায়গাটি কোথায়, কেন, কোত্থেকে তারা অভিযোগ পেয়েছেন এবং কি বিষয়ে কথা বলবেন। আমরা দেখছি যে আলোচনা শেষে তিনি অফিস থেকে বের হয়েছেন, দুদকের যে উপপরিচালক আছেন এবং ইসির যিনি জন্ম নিবন্ধন বিভাগের সহকারী পরিচালক, 2জনই এখন তাদের যে আলোচনা হয়েছে এই ব্যাপারে তারা এখন কথা বলবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, তারা কি আসলে বলতে চান। আসলে হয়তো তারা অভিযান বিষয়ে কথা বলবেন যে এই অভিযানটি কেন তারা যে তথ্য পেয়েছিল এর আগে কিন্তু দুদক কর্তৃপক্ষ দাবি করেছিলেন যে তারা গোপনে এর আগে এসে রেকি করে গেছেন এবং তাদের যে অভিযোগ সে ব্যাপারটি তারা অনেকটাই সত্যতা পেয়েছেন বলেই কিন্তু তারা এই অভিযানে এসেছেন।
এবং এর আগেও আমরা দেখেছি যে দুদক কিন্তু ছদ্মবেশে এর আগেও গত 2 দিনে কয়েকটি অভিযান করেছেন। গতকালকে যেমন একটি রেজিস্ট্রার অফিসে, ভূমি অফিসে গিয়েছিলেন তারা, তাদের কাছে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে আজকেও কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতেই ইসিতে এসেছেন এবং তারা সেই তাদের যে সুনির্দিষ্ট অভিযোগ সেই সুনির্দিষ্ট অভিযোগের আসলে সত্যতা খোঁজার চেষ্টা করেছেন। এতক্ষণ তারা আলোচনা করেছিলেন, এখন তারা যে আলোচনা শেষে যে সিদ্ধান্ত বা আলোচনা হলো সেটি তারা জানাবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার যুগান্তর পত্রিকায় আপনার 22 নভেম্বর 2024 ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে, এরকম একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওনাদের কৌশলে, দুদকের যে কৌশল থেকে সেই কৌশলে একটি টিম পাঠিয়েছিল। ওই টিম আজকে সকালে এসেছিল এবং তারা আমাদের এই নির্বাচন কমিশন সচিবালয়ের চতুর্দিকে তারা তাদের মতো করে তাদের অবজারভেশনগুলো তারা পড়ে এবং তারা তদন্ত করে বা রেকি করে, যেভাবেই বলি আমরা, করার পরে তারা 2 জন লোককে ধরতে পারে যারা আমাদের অফিসের কেউ না এবং তারা হচ্ছে দালাল প্রকৃতির বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো তাদেরকে তারা আটক করে। তারপরে যেহেতু তারা দুদক থেকে এসেছে আমাদের সাথে কথা বলতে চাই, তখন আমি তাদের সাথে কথা বলি। তো কথা বলে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি যে ওই 2টি ছেলে তাদের মোবাইল থেকে আরও 2 জনের সাথে যোগাযোগ করেছে। যেই 2 জনের একজনের মোবাইল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে আর আরেকজনের মোবাইলটা সে রেখেই দৌড় দিয়ে পালিয়ে গেছে। ওই মোবাইল থেকে আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ভিতরের কারা এটার সাথে জড়িত। এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমাদের পুলিশের যিনি এখানে দায়িত্ব পালন করেন তাকে ওনাদেরই মধ্যে একজন এসে জানিয়েছিলেন, যেটা একেবারে সত্যি ঘটনা, যে ওনার মিসেসের নামের বানানের একটা কারেকশন আছে, এই কারেকশনটার ক্ষেত্রে উনি কাজটা করে দিতে পারবেন কিনা। তো ওই ভদ্রলোক বলেছিল আমি পারবো। তো তার সাথে ওনার কথাবার্তার প্রেক্ষিতে সে কাজটা করে দিয়েছে। অর্থাৎ ওই যেখানে প্রিন্ট পাওয়া যায় ওখানে যেহেতু কারেকশনটা আগেই করা ছিল তো প্রিন্ট দিতে পেরেছে। দেওয়ার পরে ওইখানে ওনাদের মধ্যে একটা ছোট্ট লেনদেনও হয়েছে। অর্থাৎ মানে যেহেতু উনি কাজটা করে দিয়েছেন সেই বিবেচনায় আমার মনে হয় এমনটা আমি বলতেও পারি। সাতক্ষীরার সব হাটবাজারে রাত 10টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সেই সাথে দোকানে দোকানে ক্যারাম ও তাস খেলা এবং টিভি দেখা নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে অপরাধ কমানোর পাশাপাশি পারিবারিক বন্ধন মজবুত রাখতে এই সিদ্ধান্ত। তবে এতে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাবের শঙ্কা স্থানীয়দের। সারাদিন কাজ শেষে অনেকেই গ্রামের হাটবাজারে চায়ের দোকানে ভিড় করেন, চলে আড্ডাও। সাতক্ষীরার গ্রামগুলোতে রাত 10টার পর এসব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এ নিয়ে পুরো জেলায় শুরু হয় আলোচনা। স্থানীয়রা বলছেন দোকানপাট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, সেই সাথে সামান্য বিনোদনের সুযোগ থেকেও বঞ্চিত হবেন গ্রামবাসী। এই আদেশ প্রত্যাহার করে গ্রাম বাংলার মানুষগুলোকে বিনোদনের জায়গাটা খুলে রাখার আহ্বান আমি জানাচ্ছি। দোকানে বসে এই ফেজলামি করলে কেস কেমন হবে, অনেক কিছু দুর্ঘটনা ঘটবে। এটা যদি না করে তার জন্য সরকার আইন নির্দেশ করেছে যে আমি সকাল সকাল বাড়ি চলে যাই। নির্দেশে আমার প্রথমে ভালো লাগে। তবে জেলা প্রশাসনের দাবি এর মাধ্যমে পারিবারিক বন্ধন শক্ত হবে এবং অপরাধ প্রবণতা কমবে। রাত 10টার পরে যদি আমরা এটা বন্ধ রাখি, আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে এরকম আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু উন্নতি করতে পারবো এবং সামাজিক সম্প্রীতি এবং পারিবারিক যে একটা হৃদ্যতার যে জায়গাটা বা সেই জায়গাটা আমরা মনে হয় এটা আমরা উন্নত করতে পারবো। দোকানপাট বন্ধ থাকলে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে শঙ্কা স্থানীয়দের। দোকানদাররা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি এই মানুষগুলো যারা ওখানে বসতো তাদেরও কোনো বিনোদনের কোনো স্থান নাই। তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মানসিকভাবেও তারা বিপর্যস্ত হবে।
2টি পৌর এলাকা ছাড়া জেলার সব এলাকায় এ নির্দেশ জারি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 দফা দাবি পূরণের আশ্বাসে 1 জানুয়ারি ডিম মুরগির উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের নিয়ে 10 দফা দাবির বিষয়ে আলোচনা হয়েছে। সরকার প্রান্তিক খামারি এবং দেশ ও জনগণের স্বার্থে সব দাবি পূরণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি বিপিএ-কে এ খাতের সংশ্লিষ্ট সব দপ্তরে যুক্ত করা হবে বলেও জানানো হয়। এসব বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। গত 15 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছিল বিপিএ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।